শুভ সকাল, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই যা রোদের বাহার দেখছি, আজ তো সারাদিন পুরো পুড়িয়ে ছাই করে দেবে মনে হচ্ছে। কাল রাতে আমরা কেউ ভাত খাইনি, একটা বড় তরমুজ কাটা হয়েছিল আর এই তার খোসা। হঠাৎ করে আয়ুষের পাপার কি মনে হলো যে তরমুজের খোসা ছাড়িয়ে তারপরে খাবে। আমাকে বলল, দেখো তোমাকে নতুন স্টাইলে কেটে দিচ্ছি। আমি তো বলি ঠিক আছে, সারাদিন এত ব্যস্ত থাকি, বরমশাই একটুখানি কেটে দিচ্ছে তো বেশ ভালো কথা। ও বরমশাই বলাতে কাল একজনের আবার খুব প্রবলেম হয়েছিল, দাঁড়াও সেই বিষয়ে আসছি। দিয়ে দেখো সকালের বাসি কাজকর্ম কিন্তু আমি শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠেই আগে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মেজে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে আমি উঠোন ঝাড় দেবো। রান্নাঘরটাই আগে পরিষ্কার করি। কি বলো, রান্নাঘরটা পরিষ্কার থাকলে না মনটা ভালো থাকে, মনে হয় কি যেন একটা কাজ যেন আমি সেরে নিলাম। যেহেতু আমাদের মহিলাদের দেখবে এই রান্নাঘরেই বেশিরভাগ সময়টা কেটে যায়, তাই না? আর এখানে সিঙ্কটা হওয়াতে আমি আর এখন কলে নিয়ে যাচ্ছি না আপাতত, 3 জনের বাসন তো। এতদিন যখন 5 জন ছিলাম, মা ছিল, পিসি ছিল, অনেক বাসন হতো, তখন কিন্তু এই বেসিনে তাল পাবে না। আমার মনে হয় 2 জন 3 জনের বাসন এই বেসিনেই আমার হয়ে যায়, সরি সিঙ্কেই আমার হয়ে যায়। তো আমার এই উচ্চারণগুলোতে অনেকেই বলে যে, যেমন আমি কোলগেট বলি, কালকে একজন কমেন্ট করেছে যে কোলগেট তো একটা কোম্পানির নাম, কেন কোলগেট বলো? দেখো ছোটোর থেকে আমরা জানি ব্রাশ কোলগেট আমাকে করতে হবে, তো ওই ব্র্যান্ড আর দেখি না সেটা কি ব্র্যান্ড বা কি কোম্পানির নাম, ওই যাই কোম্পানির নাম থাকুক না কেন আমাদের কাছে ওটাই কোলগেট, মানে ওটাকেই আমরা কোলগেট বলি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। বলে না ছোটোর থেকে যেটা ঠোঁটস্থ হয়ে যায়, ঠোঁটস্থ বলছি, মানে ঠোঁটে ঠোঁটে যেটা ঠোঁটস্থ হয় সেটাই কিন্তু আমরা ফট করে বলে ফেলি। তো সে যাই হোক, দেখো এইদিকে বাসনপত্র মেজে আমি ধুয়ে নিলাম। আর একটা বোন কমেন্ট করে বলেছে যে দিদিভাই বাসনগুলো ধুয়েই কিন্তু চট করে র্যাকে রেখে দেবে না, তাহলে র্যাকটা কিন্তু জং হয়ে যাবে। তো এটা তো আমার মাথায় ছিল না বোন, তোমার কথা মাথায় রেখে কালকে আমি আমার কাছে যেই সবুজ একটা ঝুড়ি আছে, ওই বাসন রেখে ধুয়ে সেখানে উপুত করে রাখার জন্য সেই ঝুড়িটা ওই ঘর থেকে বার করে নিয়ে এসে কালকের থেকে আমি এটা ওইভাবেই বাসন মাজবো। আজকে আর গেলাম না, আজকে এইভাবেই। কিছু বাসন দেখো উল্টেও রেখেছি, বেশি জল ঝরছে তাই তাই দেখো বাসন ধুয়ে আমি জায়গাটাকে ভালো করে মুছে নিলাম। এবারে চলে আসি বাসি কাজকর্মের মধ্যে, যেমন আমার দুয়ার মোছাটা, এটা আমার খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়। মাটির ঘরও যখন ছিল তখন আমি এভাবে দুয়ারটা মুছে দিতাম, এটা মুছতেই হয়। অনেকে দুয়ারে জল ছিটা দেয়, আবার অনেকে মুছে নেয়। এবারে বলি সেই বরমশাইয়ের ব্যাপারটা। একটা দিদিভাই কমেন্ট করছে, বর তো কিছুই করে না সেরকম, তো বরমশাই বরমশাই বলে আদিক্ষেতা করো না, কাজ তো করো সবই তুমি। তো দিদিভাইকে আজকে একটা কথা বলি, দেখো ও চাইলেই কিন্তু কাজ করতে যেতে পারে, পারে না বলো? ওর যেখানে ওর একটা কাজ, কুরিয়ার বয়ের, ডেলিভারি বয়ের কাজ, আজকাল ডেলিভারি বয়ের কিন্তু হেভি ডিমান্ড, প্রচুর টাকা বেতন পায় মাইনে। আর যখন ও শুরুতে ডেলিভারি বয়ের কাজটা করতো তখন কিন্তু খুব একটা বেতন পেতো না। আমাদের নিজস্ব এক মামা শ্বশুর আমার ওই কোম্পানিতেই মানে ওই কোম্পানির মানে মেন আর কি, হ্যাঁ, ফালাকাটায় বাড়ি, ফালাকাটায় ওনার যে ইয়েটা আর কি, কী বলে, যেমন হয় না স্যাডোফেক্স বা ধরো ডেলিভারি, এক একটা যে কোম্পানি হয়, তো আমার এক মামা শ্বশুরও সেটা। তো বলেছিল যে তুই কি, তোর এখানে কি লোক আছে বা কিছু, বা আমার বরের যে এক্সপিরিয়েন্স আছে সেটাও উনি জানেন। তো দেখো ও কিন্তু চাইলেই মাস গেলে 30-40 হাজার টাকা ওই মানে ডেলিভারি বয় কাজ করলেই কিন্তু ও পেতে পারে। 40 হাজার টাকা না হলেও গড় হিসাব দিয়েছে আমার মামা শ্বশুর, তুই যদি মানে ভালোভাবে কাজ করিস 30 থেকে 35 হাজার টাকা, কোনো সময় পুজোর সময়টা বা কোনো ওকেশন থাকলে 40-45 এরকমও মানুষ ইনকাম করে, ঠিক আছে? তো চাইলেই কিন্তু এক্ষুনি চাইলে এখনই ও সেখানে ঢুকে করতে পারে। আমাদের তো কোনো কিছুর অভাব নেই, বাইকও আছে, মানে ওই কাজ করতে গেলে একটা বাইকের প্রয়োজন হয়, বাইকটাও রয়েছে আমাদের, ও চাইলেই ছুটে গিয়ে করতে পারে। প্লাস আমার দাদার এখানে ও চাইলেই গিয়ে সেখানেও কাজ করতে পারে, কারণ আমার দাদার এখানেও ভালো কাজের অফার আছে, যেহেতু ওর রান্নার হাতটা খুবই ভালো। তো কাজ করলে কি ও পারবে না করতে, তোমরাই বলো তো আমাকে। কাজের মানে একটা সময় ছিল কাজের বড্ড অভাব ছিল, যখন আমাদের প্রয়োজন ছিল তখন কাজের বড্ড অভাব ছিল, কিন্তু এখন কাজের অভাব নেই, চারিদিক থেকে ওকে ডাকে কাজ করার জন্য। কিন্তু তোমরাই বলো, যেখানে ঘরে বসে আমরা দুজনে মিলে একসাথে ভিডিও করে একটা ভালোই অ্যামাউন্টের কাজ করছি বা ভালোই বেতন হচ্ছে আমাদের, সেখানে ওকে ছেড়ে বা ও কোথাও চলে যাবে, এদিকে দুটো বাচ্চা নিয়ে আমি হিমশিম খাবো। বাড়িতে তো আমার কেউই থাকে না, শাশুড়ি থাকা না থাকা সমান। শাশুড়ির কথা ফেলেই দিলাম, শাশুড়ি বাড়িতে বেশি মানে 15 দিন এখানে থাকে, তো 1 মাস বাপের বাড়িতে কাটায়। তো শাশুড়ি মানে আমার সাপোর্টার হিসেবে কেউই নেই বাড়িতে, যে দুটো বাচ্চা নিয়ে আমি কিভাবে কি করব।
ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এমন একটা কাজের সাথে যুক্ত করেছে যেখানে আমরা স্বামী স্ত্রী একসাথে বাচ্চাকে নিয়ে সুখে সংসার করে ইনকাম করছি। এই যে বাইরে এত ধরো পলিটিক্সের ব্যাপারে কত রকম কত কিছু হচ্ছে, অনেকে জানো তো বাইরে বেরিয়ে ব্যবসা করতে পারছে না এই পলিটিক্স করেছে বলে। কিন্তু দেখো আমার বর কিন্তু বাড়িতে বসে, মানে আমাদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। ওকে ফোন করে সবাই বলছে যে অভি বাইরে যেতে পারছি না, কিছু একটা ব্যবস্থা কর, এরকম এরকম হচ্ছে। তো ও কিন্তু সেই ব্যবস্থাও করছে, যেহেতু ও গ্রামের পঞ্চায়েত, তোমরা জানো পঞ্চায়েত ছিল আর কি। যেটা বলছিলাম, এত বড় সুযোগ সুবিধা কার হয় তোমরাই বলো তো, যে বাড়িতে বসে একটা ইনকাম হচ্ছে, সেখানে আবারও 20-30 হাজার টাকার জন্য ও গিয়ে বাইরে কাজ করবে। একটা সত্যি কথা বলি, এপি ব্লগস চ্যানেলে এই সত্যি মানে বলা হয়নি আগে কখনো। সত্যি একটা কথা বলি তোমাদের, আমাদের যে সেকেন্ড চ্যানেলটা মানে আমার বরের যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে তোমরা জানো ব্র্যান্ড শ্যুটের কত চার্জ করা হয় না। এখানে আমি কোনো আমার অহংকার করছি না, এখানে তোমাদের আমি একটা ক্লু দিচ্ছি, এতে তোমাদেরও ধারণা হবে যে ওই চ্যানেলে আমাদের ব্র্যান্ড শ্যুট করলে কত টাকা দেয়। কারণ ওখানে মিলিয়ন্সের উপরে ভিউয়ার্স আর মিলিয়ন্স ভিউ আসে ওখানে আমাদের প্রচুর চার্জ করা হয়। মানে একবার বলতে চাচ্ছি, বললে অনেকে হয়তো বলবে যে প্রিয়া ভাব দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে। না গো, ভাব অহংকার দেখালে আজকে কি আমি এরকম ঝালটিয়ার মতন, ঝালটিয়া কেন বললাম, মানে নর্মাল যেরকম মানুষ, সাধারণ মানুষ থাকে, আমি যেইভাবে এতদিন ছিলাম আমার মাটির ঘর থেকে আমি যেরকম আছি, না নিজেকে কোনো যত্ন, না নিজেকে কোনো আপডেট আমি চাইলেই করতে পারি, বিশ্বাস করো আমি চাইলেই করতে পারি। কোন কথার থেকে দেখো কোন কথায় চলে যাচ্ছি। কিন্তু কি বলো তো, আমি চাই আমি এরকম সাধারণ থাকতে, আমার যতই টাকা ইনকাম হোক না কেন বা আমাদের চ্যানেলে যতই মানে গ্রো হোক না কেন, আমি চাই সারা জীবন আমি এইভাবে থাকতে। মানে ওই চ্যানেলের যেই কস্ট আমি তোমাদের বললাম, যেটা আয়ুষের ব্যাপার চ্যানেল, ওর চ্যানেলের কস্ট শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু ব্র্যান্ডরা ওই কস্টেই কাজ করে, কারণ ওখানে অনেক ভিউজ। এত জল পিপাসা পেয়েছিল। শুভ সকাল, সবাই কেমন আছে? যা রোদ উঠেছে না, প্রয়োজন ছিল, তারপরে জানি সারাদিন আজকে প্রচণ্ড কষ্ট হতে চলেছে। আজকে ঠাকুর ঘরের বিছানাপত্র তুলে ঝাড়বো, এখনই ভাবলাম ঝাড়বো, কিন্তু কালকে রাত্রে ভাত খাইনি, ঘুমিয়ে পড়েছি, শরীর এত টায়ার্ড। 10:30 11টা থেকে ঘুমিয়ে পড়েছি, ভিডিও এডিটিং করিনি, পুরো এডিট আয়ুষের বাবা করে তারপরে ঘুমিয়েছে। বাবু খুব কান্না করছিল, ছোটো বাবু এত কান্না করছিল, এদিকে টিউশন টিচার এসছে, এদিকে খুশ কান্না করছে, মানে পাগল হয়ে গেছে, ও কিছুতে থাকে না। ওর যে কী হয়েছে, মানে কালকে ইঞ্জেকশন দিয়েছে না, শরীরটাও খারাপ ছিল। তারপরে ওকে এই যে জাবরে ধরে নিয়ে শুয়েছি, আমার আর উঠতে ইচ্ছা করে না। মানে আমার কি বলতো, সারাদিনে বিছানায় কোমর ঠেকাবো না, যদি একবার বিছানায় শুয়ে পড়লাম আর কোমর নিয়ে উঠতে পারি না, এত ব্যথা। তা আমি আয়ুষ বাবাকে বলেছি, তুমি কি করো, আয়ুষকে কি খাবার দাও, তোমরা কি করো, আমি কিন্তু চোখ বন্ধ আমার। তা আমি যে কখন ঘুমিয়ে পড়েছি, আর আয়ুষের বাবা ওরা খাওয়া দাওয়া সেরকম কিছু করেনি, কারণ কালকে বিকেলবেলা ওই যে নন্দিনীদের বাড়িতে লুচি মাংস খাওয়ার নেমন্তন্ন ছিল, তো সেগুলোই খেয়ে দিয়ে, আর রাতে তরমুজ কেটেছিল, স্যারকে দিয়েছে তরমুজ, ওই যে তরমুজ খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি তো এই যে ঘুমিয়েছি, এই যে উঠেছি একবার 5টার দিকে, শরীরটা কাঁপছিল, পরে আবার এই যে 5:45টার দিকে উঠলাম, উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন ভাবলাম যে টিনের ঘরটা ধরি, কিন্তু না, আমার মাথা ঘোরাচ্ছে সমানে, খিদে পেয়েছে, তো একটু চা খাই বিস্কিট দিয়ে, খেয়ে দিয়ে তারপরে যদি ওরা না ভাত বসাতে হবে, আবার আয়ুষের স্কুলের সময় হয়ে যাচ্ছে, ভাত বসাবো, টিফিন বানাবো, তো এটা বোধহয় আয়ুষ মানে টিনের ঘরটা আয়ুষ গেলে পরেই ধরবো, এখন আর হচ্ছে না। 8টা 10 হয়ে গেছে, তো আমাকে রান্নাবান্নাও বসাতে হবে। চলো একটাতে ডিম সেদ্ধ দেই, ভাত দেখি কি বানাই। ভাত কি একবারই বানাবো নাকি, ইন্ডাকশন ওভেনে ভাত বসালে অনেক সময় লাগবে, প্রেশারই বানাই। আয়ুষ খেয়ে যাক, তারপরে দেখি কোথায় রান্না করি, উনুনে না ইন্ডাকশানে। উনুনের দিকে তাকাতেই আমার ভয় লাগে, এত গরম, আর তার মধ্যে খড়িগুলো জ্বলে না। আমার কাহিনী শুনলে অনেক বড় ভিডিও হয়ে যায়, 2 মিনিট বকবক হয়ে গেল। চলো আমি এখন চা বানাই, চা খেয়ে নিই। সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাপড়টা ধুলে হয়ে যেত, স্নান করে পুজো দিতাম, তো অমনি তো হলো না, পুজোটা পরেই দিই একবারে, আগে এদিকে আয়ুষকে পাঠিয়ে দিই। আমি তো পাগল হয়ে যাচ্ছি, খুশ উঠে বসে আছে, খাবে, ওকে একটুখানি খাইয়ে নিলাম, ব্রেস্টফিড করালাম। এবার হচ্ছে আয়ুষ স্নান করে বসে আছে, ওকে খাওয়া দিতে লাগে, ওকে চা দিলাম, ওষুধ খেলো, চা খেলো। এবার হচ্ছে চাটা তো দেখো ওর খেতেই হবে, হ্যাঁ, এই মাংস টাংস খায়, চাটা না খেলে হবে না। তো এবার হচ্ছে ওর টিফিন বানাচ্ছি, এগরোল, একটুখানি এগরোল, রুটি ছিল, একটুখানি ডিম দিয়ে করে দিলাম। হ্যাঁ কি, হ্যাঁ টেস্টি হবে, খেয়ে দেখো, খেয়ে দেখো,
আর কারেন্টটাও চলে গেল, এগরোলও হলো, কারেন্টও চলে গেল। এদিকে 3টা ডিম সেদ্ধ দিয়েছি। এই যে এটা হয়ে যা সুবিধা হয়েছে না, ভাত ডিম তো একসাথে সেদ্ধ, মানে ডিমে তো ভাতে তো ডিম দেওয়া যায় না, তাই ডিমটাকে আলাদা করে এখানে সেদ্ধ করলাম 3টা। এটা হয়ে গেছে সেদ্ধ, এটাও হয়েছে, আবার কারেন্টও চলে গেছে, দুবার কারেন্ট চলে গেল। মানে কারেন্টে রান্না করলে এই একটা জ্বালা। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা আজকে ঘন হয়ে গেছে। এখান থেকে খুশও খাবে, আয়ুষও খাবে, আর আমিও একটুখানি খাবো, আমার খুব খিদে পেয়েছে। তো এখানে আর এদিকে খুশের খাবার রেডি করলাম, খুশকে খাওয়াবো। বাপরে বাপ, এবার খুশকে খাওয়াবো, আয়ুষকে ভাত খেতে দিয়ে এই টিফিনটা প্যাক করি। এটা কাটতে হবে বোধহয়। হ্যাঁ, সকাল থেকে তো এই করছি। এই যে কারেন্ট চলে আসলো আবার। এই যে বাবা, দুটোই দিয়ে দিলাম, খাবা? হ্যাঁ, এবার একটুখানি ফল দিব ওই পাশে। ফল বলতে তরমুজ আছে, আর ফল আনতে হবে। হ্যাঁ, আগে ইসে করো। কেন? একটা দিলাম, যে মিষ্টি। এখন ধরে ওকে বসিয়ে বসিয়ে কাজগুলো সারছি, পাকার মধ্যেই বসিয়েছি। একটুখানি খাওয়ালাম, তো এখন যে গোলা খাওয়াবো আর কি, মানে তোলা দুধ খাওয়াবো, স্যালাড। তারপরে স্নান টান করে তারপরে ভাত খাবে। এখন ভাত খাবে না, তো কোলে কোলে ও, আমি আয়ুষের রুটিন রেডি করছি, মানে রুটিন অনুযায়ী বই গুছিয়ে দিচ্ছি, ও আবার নাইটি ধরে দাঁড়িয়ে পড়ে। তো আয়ুষ কিন্তু তরমুজ নিল না, বলে আয়রন বেশি, আমি খাবো না। তো ওকে একটা সন্দেশ আর এগরোল দিলাম। চলো এবারে হচ্ছে ওর ভাতটা বেড়ে দিই। হ্যাঁ, কার? তোমার কোন প্যান্ট? কতটা যন্ত্রণাময়। আজকে আর ভাতে আলু দিইনি, ডিম সিদ্ধ খাবো। ঝড় গেল বন্ধুরা, মানে এক একটা দিন খুব চ্যালেঞ্জিং দিন যাচ্ছে আমার, সত্যি বলছি। তোমরা তো দেখলেই সকালবেলা কি তাড়াহুড়ো, তার জন্য মোবাইল টোবাইল অফ করে আমি যেগুলো তাড়াতাড়ি করছিলাম, টাইম পাচ্ছিলাম না। ছেলেটাকে ভাত দিলাম, ভাতটা খালি দিলাম, অমনি আয়ুষের বাবা ছুটতে বাজার গেল। 3 দিন থেকে তো ওকে বাজার যেতে দিচ্ছি না, যেটা সত্যি কথা। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আমাদের বাড়িতে আমি আমার বর দুজন আলাদা আলাদা, কী বলবো, আলাদা আলাদা ফুলে ভোট দিয়েছি, যেটা সত্যি কথা। তো এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হয়তো অনেকের থাকতেই পারে। তো এটা আমি সবাই যেহেতু পাবলিক করছে, তো আমিও ফেসবুকে করেছিলাম যে আমরা দুজন আলাদা আলাদা ফুলে ভোট দিয়েছি। যাই হোক, এগুলো নিয়ে সমস্যা নেই। তো তোমরা তো জানো, যেই জেতা পার্টি থেকে যদি বিপরীত পার্টি থাকে, তো সেখানে কিন্তু একটু সমস্যা হয়, ভয় থাকে। তাই জন্য কিন্তু আমি ওকে বাজারে যেতে দিচ্ছিলাম না কেন, চারিদিকে প্রচুর ওই হট্টগোল হচ্ছে। আমার খালি বুকটা খালি এমন এমন করে। কি বাবা, রাখো, আর একটু ভাত খাওয়াই, আয় না, অল্প সিদ্ধ ভাত, আয় অল্প খাবি, এদিকে বাবান সবজি বাজার দিয়ে যায়, যে ওর বাবা ওদের বাড়িতে, আয় আমি খাওয়াই দিই। হয় ওর বাবা ছুটতে চলে যায়। আয়ুষকে শুধু ভাতটা দিয়েছি, ওকে বলেছি বাবা তুই ডিমটা ছুলে খেতে বস। আমার তো ভয়, ওকে আমি যেতে দিচ্ছিলাম না, তো দৌড়ে ছুটে গেল, আমিও তার পিছিয়ে পিছিয়ে গেলাম খুশকে নিয়ে। তারপরে আয়ুষ কী করেছে, খালি ডিমটা খেয়েছে, খেয়ে ভাতও ভালোভাবে মাখেনি, কোনো রকম খেয়ে ওর গাড়ি এসেছে, ও রেডি করে দিয়েছিলাম। কোনো লঙ্কা দিব বাবা? ও তুই তো ঝাল খাইস না আবার, দাঁড়া। তারপরে এই যে এসে দেখি আয়ুষ কোনো রকম ভাত খেয়ে গেছে। কি খারাপ লাগছে আমার এখন, ভাত কতগুলা ফেলানো। তো আমারও তো খিদে পেয়েছে, খুশকে খাওয়ালাম, খাইয়ে এই যে এখন বাবানকে বলি বাবান একটু ভাত খা, মাকে। দুই গ্লাসকে দৌড় মারলো। সমস্ত কাজ সারতে সারতে 12টা বেজে গেল। এবারে আমি ভাত বসিয়ে দিয়েছি, তার আগে রান্নাঘর সমস্ত গুছিয়ে নিয়েছি, কেননা বাসন জমে থাকলে খুব খারাপ লাগে। সমস্ত রান্নাঘরের বাসন যা আছে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখে দিলাম। এবারে দুধ নিয়ে আসলাম, গিয়ে দেখি দুধ জাল করে রেখেছে মৌ। ভালোই হয়েছে, একদিকে আমার আর জাল করতে হবে না, উনুনে বসিয়ে রেখেছিল, জাল হয়ে গেছে। আর এবারে এখানে বসিয়েছি ভাত। আমি না ভয় পাচ্ছিলাম যে এই হাঁড়িটা ইন্ডাকশনে বসবে, তো
তো দেখি না কিছু হয়নি, বসে মানে না বসলে এখানে টুট 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 করে আর কি। যাই হোক, ভাতটা বসিয়ে রাখলাম, তারপরে একটা কিছু তরকারি করতে হবে। এনেছে অনেক কিছুই, কালকের মাংস আনা ছিল, কালকে মাংস এনেছে। কালকে দুপুরবেলা তো রান্না করিনি, কারণ নন্দিনীদের বাড়িতে নিমন্ত্রণ ছিল বলে দুপুরে আর রান্না করিনি। তো সেই জন্য মাংস এনেছিল, আমি বললাম থাক, রাত্রেও খাওয়া হলো না ভাত। তো দেখি আজকে কি করি, আমি দেখি শর্টকাটের মধ্যে করব। চলো এখন ঘর গোছাবো। 1 2 3টা বিছানা আমাকে উঠাতে হবে, 3টে ঠাকুর ঘরের বিছানাটা পুরো পরিষ্কার করে ঝাড়বো, পরিষ্কার করবো, স্নান করে পুজো দেবো। তার আগে এই ঘরের 2টো বিছানাই তোমাদের দেখাই। পুরো অবস্থা খারাপ, এই ঘরে তো মশারি তুলিনি এখনো। আয়ুষ যেখানে ঘুমায়, আয়ুষ আর আয়ুষের পাপা। আবারও চলো সেই পুরনো কথায় আসি, যেটা বলছিলাম। আমার একটা ছোট্ট সাধারণ ক্লু দেই যাতে করে তোমাদের বুঝতে পারো। এবার প্রাইসটা বললে কি, অনেক দিদিরা কিন্তু আমাকে ভালোবাসে, তো তারা বলে প্রিয়া এসব বলবে না। কিন্তু মাঝে মাঝে কিছু এমন একটা সময় যখন বরের প্রশ্ন আসে যে বেকার বা কিছু করে না, তখন না মনে হয় যেন সবটা খুলে বলি। তো এবার হচ্ছে আমার এপি ব্লগসের আমার যে ইনকাম হয়, সেখানে যদি আমি 3টা প্রমোশন করি, তার থেকে বেশি ইনকাম হবে। বুঝতে পারছো? আশা করি বোঝাতে পারলাম। মানে এপি ব্লগসের মান্থলি যেই আমি টাকাটা বা পেমেন্টটা পাই, সেই চ্যানেলে মাত্র 3টা ভিডিও। ব্র্যান্ড ওই চ্যানেলে মাসে অনেক কটা ভিডিও করাতে চায়, কিন্তু আমরা করতে চাই না কেন? বেশি ব্র্যান্ড প্রমোশন করলে চ্যানেলটা কেমন যেন একটা হয়। ক্ষতি কিছুই হবে না, সব বড় বড় ক্রিয়েটাররা করে, কিন্তু আমি চাই ওই চ্যানেলটা আমার নাটকেরই চ্যানেল থাক, মাঝে মাঝে কিছু করব। তো অনেক প্রোডাক্ট পাঠাতে চাই, কিন্তু আমরা কিন্তু ওই চ্যানেলে খুব একটা করি না। আর ওই চ্যানেলে 3টা ভিডিও করলে আমাদের এপি ব্লগসের মান্থলি ইনকামের সমান হয়ে যায়, সমান মানে তারও বেশি হয়ে যায়। তো এটাই বলছি, কিছু করে না, বাড়িতে থাকে, বেকার, এসব বলে আমার বরটাকে অসম্মান করো না। আর বর মশাই এটা হচ্ছে খুব একটা শখের নাম, সব কিছুই সহ্য হয়। যেমন ধরো বরের অপমান বা ধরো মা বাবার অপমান, এইসব সহ্য হয় না। এই 3টা মানুষ আমাদের জীবনে সবচেয়ে স্পেশাল হয়, মানে আমাদের মেয়েদের জীবনে। এদেরকে অপমান করলে আমার একদমই মানে সহ্য হয় না। খুব ডিটেলসে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু কিছু তো থাকেই, তাই না? মানে কিছু তো আমাদের পার্সোনাল থাকে, তো সেই ব্যাপারগুলো আর বললাম না। যতটুকু বলেছি আমার মনে হয় এনাফ। এইভাবে যদি অপমান করে, তো অপমানের মুখ্যম জবাবও আমি এইভাবেই দেব, যে যেই মানুষটা বাড়িতে বসেই টাকা ইনকাম করছে বা বাড়িতে বসে এত খাটুনি করে ইনকাম করছে, সেই মানুষটাকে যে বাইরে গিয়েই কাজ করতে হবে তবেই সেটাকে কাজ করা বলবে, সেটা অনেক কিছু বলে ফেললাম, হয়তো একটু বেশিই বলে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, এইটুকু না বললে আমার বরটাকে সোজাসুজিভাবে অপমান করা হবে আর ওকে অসম্মান করা হবে যে বাড়িতে থাকে বলে। বুঝতে পেরেছি, কি বলো তো, ওই 6:30 পৌনে 7টার দিকে উঠলে আমার হবে না, 5টার দিকে উঠতে হবে, নাহলে আমি কোনো কাজ সামাল দিতে পারবো না। 1:45 বাজে, এদিকে রান্নাও হয়নি, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোশনের কাজ করতে হয়, প্লাস এডিটটা যদিও বা করা ছিল, ভয়েস ওভারটা দিলাম, সংসারের কাজ, ঘর দোয়ার গোছানো, এতগুলো ঘর, তারপরে খুশের খাবার বানানো, খুশকে স্নান করানো, আয়ুষকে স্কুলে পাঠানো, রেডি করিয়ে সব মিলিয়ে আমি যদি 5টার দিকে উঠি, 8টার মধ্যে আমার সব হয়ে যাবে, তারপরে এই কাজগুলো আমি করতে পারবো। এখনও পুজো দেওয়া বাকি, দেখো তো স্নানই হয়নি এখনও। আয়ুষের জন্য তো খাবারটা রেডি করতে হবে, ও এসেছে, ভাত হয়ে গেছে, ওর জন্য তো রান্নাটা করতে হবে আমাকে আগে, তাই না? তো এসেই খেতে চাইবে। যাই হোক, ওইদিকে আমি মাংসটাও বার করে নিলাম, তারপরে এইদিকে সবজি এনেছে, ঢেঁকি শাক, পটল, এগুলোকে আমি কেটে নিচ্ছি এখন। আর ঢেঁকি শাকটাকে দেখো, মানে কেটে আমি পোকাটা দেখে, তার মানে পোকা কি মানে থাকে না, ছোটো ছোটো পোকা থাকে ঢেঁকি শাকে, সেগুলো ভালো করে দেখে নিলাম, ভালো করে দেখে এবারে কেটে দিচ্ছি। ঢেঁকি শাকের ভাজা হবে, রান্না তো হবে আজকে ইন্ডাকশানে। কিন্তু ধুয়ে নিলাম, আর এখানে খুশের খাবার রেডি হয়ে গেছে। আজকে খাবার কিন্তু এটাতে বানিয়েছি, খুব সুন্দরভাবে হয়েছে। আর এখানে আবারও ইন্ডাকশান ওভেনেই কড়াইটা বসিয়ে নিলাম, শাকটা ভাজবো বলে। খুশের খাওয়া রেডি করে ওইদিকে আমি খুশকে খাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম, ততক্ষণে এদিকেও রান্নাটা বসিয়ে দিয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর ইন্ডাকশানে রান্না করতে অনেকটা সময় লাগছে। জানি না কেন, ফ্ল্যাটে কিন্তু ভালোই তাড়াতাড়ি হয়েছিল, খারাপই হলো নাকি বুঝতে পারছি না, খুব তাড়াতাড়ি আর কি মানে হয় না, রান্নাটা লেট হয় রান্না করতে। ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে সমস্ত রকমের পোস্ট করে আমি দরজা দিয়ে কাজগুলো করছিলাম, ওকে ঘুম পাড়ালাম, পোস্ট করলাম সমস্ত। এদিকে দেখি রান্নাঘরের কি অবস্থা করে রেখেছে, এত সুন্দর গোছানি রান্নাঘর। আয়ুষের বাবা রান্না করছে, আমি কয়বার গুছাবো। তো চলো, সব পোস্ট শেষ, একদম নিশ্চিন্ত লাগছে, বিশ্বাস করো। এখন আবার কালকের জন্য রেডি করছি ভিডিও, কালকে আবার পোস্ট করতে হবে, মানে এমন একটা ব্যাপার।
আজকের মতো শেষ। তো এখন ও রান্না বসিয়েছে, ইন্ডাকশানেই রান্না বসিয়েছে। আর কি রোদ, ওই যে। তো রান্না করতে থাক, আমি ওই ঘর গোছাবো। বললামই তো টিনের ঘরের বিছানাপত্র পেতে আবার স্নান করে আমাকে পুজো দিতে হবে। আজকে লেট হয়ে যাবে পুজো দিতে দিতে। সব গুছিয়ে বাসন টুসন মানে সমস্ত কিছু করে তারপরে পুজো দেবো। কালকের থেকে ভোরবেলা দেওয়ার চেষ্টা করব, কারণ আজকে তো এই যে এগুলো ঘর দোয়ার না গোছালে মুছলে না ঠাকুর পূজাটা শান্তি লাগছে না। এতদিন দিয়েছি, পিসি যেভাবে পরিষ্কার করেছে, ওই ঘরটা তো পিসি থেকেছে বেশি, তো পিসিই ঘরটা গুছিয়েছে। তো আমি এখন আমার মতো করে গুছিয়ে তারপরে পুজো দেবো। শোন, পুরো রান্নাঘর গোছানো ছিল আমার। এই ইন্ডাকশন ওভেনে না খুব লেট হয় রান্নার, বলে লাভ নেই। আলু বোধহয় কাটে নাই রে। মাঝে মাঝে ভাবি এই কন্টেন্ট ক্রিয়েটারের লাইফটা অনেকটাই ভালো। হ্যাঁ, অনেকটাই ভালো। কেন বলো তো? যেখানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বাড়িতে থেকে বাচ্চা কাচ্চার সাথে থেকে কাজ করতে পারছে। দেখবে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারই, মানুষ চাকরি ছেড়েও কিন্তু আজকাল কন্টেন্টটাকে ক্রিয়েট করছে, মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে কন্টেন্ট ক্রিয়েট করে। তো বাড়িতে থেকেই ফ্যামিলির সাথে থেকেই কাজটা করতে পারছে, এর থেকে ভালো আর কী হতে পারে? ফ্যামিলির আপদ বিপদ, সুবিধা অসুবিধা, ভালো মন্দ সব সময় বরকে পাশে পাচ্ছি আমরা। কারোর জন্য অপেক্ষা করতে হয় না, তাই না? বর পাশে থাকলে কারোর জন্য অপেক্ষা করতে হয় না। আমার মনে হয় আমাদের মতো লাইফটা কজনের ভাগ্যে হয় বলো? মানে ভাবি আর কি। তোমরাও একটু দেখবে, বিচার করবে দিকটা যে কতটা সত্যি কথা আজকে যে আমি কথাটা বললাম। তারা বাইরে থাকে, বাইরে কাজ করে ফ্যামিলির জন্য, তাদের জন্য খুব কষ্ট হয়। ভাবি কত দিন পরে ফ্যামিলির সাথে তারা আসে, কথা বলে, ফ্যামিলির সাথে দেখা হয়, বছরে একবার দুবার আসে। ওই জিনিসটা খুব খারাপ লাগে। যারা থাকে মানে যেই বউরা সেই কষ্টটা সহ্য করে, তাদেরকে তো হ্যাটস অফ আর কি। কারণ শ্বশুরবাড়িতে স্বামীর থেকে আপন কেউ হতে পারে না, এইটুকু তো আমরা মেয়েরা জানি, তাই না? তো যাই হোক, অনেক স্বামীর জ্ঞান দিয়ে ফেলেছি। আমার স্বামী বা আমার প্রতিধন যদি এই ভিডিওটা দেখে, ও তো একদম লালে লাল হয়ে যাবে আর কি, মানে ফুল ফুটবে আর কি। ওর সামনে আমি জীবনেও এরকম করে বলি না, কারণ ওর ভাও বেড়ে যাবে। যাই হোক, এবারে আসি আমার কাজকর্মের কথায়। একটা দিদিভাই কমেন্ট করেছে যে তুমি আজকাল যে কাজকর্ম করো, কোনো আগা নেই মাথা নেই, অপরিষ্কার, আগে খুব গুছিয়ে কাজ করতে, এখন আর সেটা পারো না। হ্যাঁ গো দিদিভাই, এখন আর সেটা পারি না। তারপরেও আমার ঘরে যখন একটা মানুষ আসে না, বলে যে তোর যে ছোট বাচ্চা আছে, কেউ বলবে না। বাড়িঘরগুলো একটু এলোমেলো কেন? বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি একদিন আসছে তো দুদিন আসছে না, এরকম করে এলোমেলো হয়ে আছে। আমি পরিষ্কার করব, ওরা আবার এসে নোংরা করবে। তাই আমি ভাবছি সব কাজ হয়ে যাক, একবারে বাড়িঘরগুলো পরিষ্কার করব। কিন্তু তারপরেও আমি যেইভাবে পরিষ্কার করে রাখি, বাইরের থেকে মানুষ এসে বলে তুই যেভাবে পরিষ্কার করিস মনে হয় না যে তোর এত ছোট একটা বাড়িতে বাচ্চা আছে। তো দিদিভাই, আমি চেষ্টা করি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে শোয়া পর্যন্ত আমি সারাদিন চেষ্টা করি কাজের মধ্যে দিয়েই থাকার। এবার সময় না পেলে কি করব বলো? এই 2 বছর ছোট বাচ্চা থাকলে এরকম হবেই। তারপরে বাচ্চা যখন আমার এই যে বড় বাবাটার মতন হয়ে যাবে ছোটটা, তখন কিন্তু আবার সব লাইনে চলে আসবে। যাই হোক, এদিকে আয়েশের বাবা রান্না করেছে, 4টা খেতে পারছি। শাকটাও ভেজেছে, মাংসটাও ওই বানিয়েছে। ততক্ষণে আমি ওই ঘরগুলো গুছিয়ে আসলাম। চলো এখন খেয়ে নিই। করলাম যে মা তোমার গ্যাসটা কতদিন হয়েছে? মা বলে 45 দিন এখনও হয়নি। 45 দিন না হলে গ্যাস পাওয়া যাবে না। মানে মার বইটা দিয়ে আনতাম। নন্দিনীর মাকে জিজ্ঞাসা করলাম, ওরও 1 মাস হয়নি। মানে 45 দিন তো পরের কথা, 1 মাসও হয়নি। আর আমাদের বই করা যাচ্ছে না, যেখানে বই বানায় সেখানে গিয়ে ঘুরে আসছে বারবার। তাহলে ভাবো, মিনি কুকারটা না নিলে কী হতো। পুরো ঝেড়ে ঠেড়ে পুরো পরিষ্কার করে ফেললাম, কিন্তু বেলা অনেক হয়ে গেছে। এখনই সন্ধে হবে, আর আমার এখনও অনেক কাজ পড়ে আছে। পুরো দেখো অবস্থা এগুলোর, এখনও খাচ্ছে। তো এই ঘরটা এখন মুছবো না। আজকে মনে হচ্ছে না পুজোটা দিতে পারবো। পুজো দিতে একদম সন্ধে হয়ে যাবে। সন্ধেবেলা পুজো দেওয়াটা কেমন? তো দেই, অন্য সময় দেই, কিন্তু যদি খুশ উঠে গেল তাহলে মানে এই যে স্নান টান করে তাড়াহুড়ো করে পুজোর আয়োজন করব, মানে এমন একটা ব্যাপার। তো বাসনপত্র মাজতে হবে, ঠাকুরের আসন পরিষ্কার করব। অনেক দিন ধরে এমনি পুজো দেওয়া হয়, আসনটা মানে হয় না অনেক দিন পর পর কাপড় টাপড় চেঞ্জ করা, এগুলো হচ্ছে না। তো আসনটাও ভালো করে পরিষ্কার করতে হবে। তো কাল সকালে করব, আজকের পুজোটা হবে না। তো জানি এতে অনেকেই খারাপ কমেন্ট করবে, কিন্তু আমার জায়গায় যে তারা যদি থাকতে তাহলে বুঝতে পারতে। খুশ কতবার যে উঠছে, খুশ আবারও উঠবে। আয়ুষের বাবা এখনও স্নান করেনি, স্নান করবে, খাচ্ছে, 5টা বাজে। তো এই ঘরটা গুছালাম, মুছলাম না কেন বলো তো? এখন যদি মুছি আমাকে সকালে উঠে তো আবার বাসি ঘর মুছে পুজো দিতে হবে। তো থাক, এখন আর তাহলে মুছি না, পুরো ঝাড় ঠাট দিয়ে পয়সা করলাম। কাল সকালে উঠে মুছে আগে পুজো দেবো।
তোমরা ব্লগে দেখতে পারবে। সকাল সকাল পুজো দেবো। একবার ঘর গোছানো হয়ে গেলে কি বলো তো, প্রত্যেক দিন নিশ্চিন্তে পুজো দেওয়া যাবে। হতে আর 1 ঘন্টা আছে হাতে, মানে সন্ধে হয়ে যাবে আর 1 ঘন্টা, 6টার দিকে হয়তো। দেখো তো এই জায়গাটা, আমাদের এই রাস্তাটাকে কত সুন্দর পরিষ্কার ছিল, ওই দিক দিয়ে যাতায়াত করতাম আমরা। রাস্তাটাকে অনেক পরিষ্কার ছিল। বালিগুলোকে পরিষ্কার করতে হবে। আজকে তো আর এগুলো হবে না, এগুলো ছেলে ফেলের দ্বারা পরিষ্কার করতে হবে। তারপরে দেখো এই জায়গাটা কি জঙ্গল, সাপ ঠাপ থাকবে। তো এই জঙ্গলগুলোকে আয়ুষ বাবাকে বলতে হবে পরিষ্কার। দেখো জঙ্গলের মধ্যেও কত সুন্দর ফুল ফোটে। এটা হচ্ছে বেলি ফুল, গন্ধটা সেই সুন্দর। সেই সুন্দর গন্ধটা। এই ফুলটা মানুষের হয় না, আর আমাদের হয়েছে, জঙ্গলের ভেতরে পড়ে গেছে। এটার মধ্যেও ফুল হয়, এটার মধ্যে প্রত্যেকটা গাছে ফুল হয়। এই গাছের ফুল হয়, গাছটা হেলে পড়ে গেছে। ভাবো কী অবস্থা জায়গাটা। এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে, একদম বাঁশ দিয়ে এই জায়গাটা টেনে গাছগুলোকে বেঁধে দিতে হবে। তারপরে দেখাই, এই দেখো অবস্থা, এই দেখো সেদিন ওর বাবা কি যে কেটেছিল ওই জায়গাটা, দেখো অবস্থা কী করেছে। চলো এগুলোকে এখন একটুখানি আমি ঝাড় দেবো, এগুলো ঝাড় দেবো, পরিষ্কার করি। বাথরুমের ওই জায়গাটা আমারই ঝাড় দেওয়ার কথা ছিল, কিন্তু আয়ুষের বাবা স্নানের আগে বললো ঝাড় দেবে। তো ও গিয়ে চলে গেল ওই জায়গাটা ঝাড় দিতে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাহলে আমি এই ঘরটা মুছে নিই। আমি ভাবিনি যে এই ঘরটা আমি আজকে মুছবো, তো ভাবলাম না মুছেই ফেলি। তারপরে তোমাদের বললাম না ওই ঘরটা মুছবো না, ওই ঘরটাও গিয়ে মুছে এসেছি, মানে ঠাকুরের ঘরটা আর কি, যাতে সকাল সকাল উঠে আমি তাড়াহুড়ো করে পুজো দিতে পারি। তারপরেও জানো তো আমি চেষ্টা করছি, এই যে গাছে ফুলগুলো দেখে না আমি চেষ্টা করছি যে সন্ধ্যের আগে যদি পুজোটা দিতে পারি আর কি। সন্ধে তো প্রায় হয়েই গেছে, দেখো একদম রোদ রোদ নেই, মানে পড়ন্ত বিকেল আর কি। তারপরে 1 গামলা কাপড় ছিল, ভাবলাম না এগুলোকেও তো ধুতে হবে, বাচ্চার কাপড় আছে, এগুলোকে ধুয়ে কালকে মেলে দেবো। এগুলোকে ধুয়ে স্নান করতে করতেই সন্ধে লেগে গেল। যাই হোক, সন্ধেবেলা দেখো আয়ুষ দেখাচ্ছে ওর স্কুল থেকে ড্রেস দিয়েছে, কিন্তু ড্রেসগুলো হয়েছে একদম ছোট। আয়ুষকে বই নিয়ে বসালাম, ওকে একটু লাল চা করে দিই। এত চেষ্টা করলাম যে ফুলগুলো গাছে ফুটেছে, দেখতে পারলে ফুলগুলো সন্ধে হওয়ার আগ হলেও যদি আমার কাজটা শেষ হয়, মানে আলো থাকতে থাকতে, তাও আমি ফুলগুলো ছিঁড়ে পুজো দেবো। তার জন্য আমি তোমাদের বললাম না ওই ঘরটা মুছবো না, ওই ঘরটা মুছে পরিষ্কার করেছি আমি। না, যদি স্নানটা তাড়াতাড়ি করতে পারি তবেই পুজো দেবো, কিন্তু না, কাপড় ধুতে ধুতে পুরো অন্ধকার হয়ে যায়। তো তারপরে তো আর কি, ঠাকুর বাড়ি মুছা টুছা না হলে বা ঠাকুরের আসন পরিষ্কার না থাকলে কেমন করে কী করি, তাই আর মানে অনেক চেষ্টা করেও পারলাম না। তার মধ্যে খুশ উঠে গেছে। তো এই কতক্ষণ ওই বার ঘুমাবে, তাই না? তো চলো এবারে চা করে দিয়ে, ওর টিচার আসবে বাড়িতে, পড়াবে।